প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গৃহদাহ নিয়ে। এই উপন্যাসটিকে অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই উপন্যাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই উপন্যাসটি ভালোভাবে বুঝতে হলে প্রথমেই উপন্যাসের চরিত্রগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। বেশ কয়েকটি চরিত্রের মধ্যে এই উপন্যাসে তিনটি মূল চরিত্র আছে: মহিম, সুরেশ এবং অচলা। এছাড়াও আছে কেদারবাবু, অচলার বাবা, তারপর মৃণাল, মহিমের বাবার বন্ধুর মেয়ে, এরপর রয়েছে বীণাপানি এবং রামচরণ লাহিড়ী। এই উপন্যাসটিতে মোট ৪৪টি পরিচ্ছেদ রয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই ৪৪টি পরিচ্ছেদকে মোট ৪টা পর্বে ভাগ করে আলোচনা করব। প্রথম পর্ব মূল বইয়ের ১ নং থেকে ১১ নং পরিচ্ছেদ পর্যন্ত। মহিম এবং সুরেশ সেই বাল্যকাল থেকেই খুব ভালো বন্ধু। তারা একসাথে FA পাশ করার পর সুরেশ ভর্তি হয় মেডিকেল কলেজে এবং মহিম খরচের কথা চিন্তা করে সেই পুরনো সিডি কলেজেই থেকে যায়। এতে সুরেশ কিছুটা মনক্ষুণ্ণ হয় মহিমের প্রতি। সুরেশ খুবই বিত্তশালী, অন্যদিকে মহিমের খুব একটা অর্থকড়ি নেই। মহিম যে অর্থের কথা চিন্তা করে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে না, সেটা সুরেশ বুঝতে পারে এবং মহিমকে বলে এই বিষয়ে না ভাবতে, কিন্তু মহিম তাতে রাজি হয় না। এর দিন ১৫ পর রবিবার দিন দুপুরে মহিমের খোঁজে সুরেশ তার নতুন মেসে গিয়ে স্বচক্ষে সেখানকার খাবারের বন্দোবস্ত ও মেসের জীর্ণ কদর্য শ্রীহীন অবস্থা দেখে সুরেশ মহিমকে সুরেশের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে মহিম কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে তাদের বন্ধুত্ব রক্ষায় এবং নিজের আত্মসম্মান অটুট রাখতে সেই প্রস্তাব অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। অপরদিকে সুরেশ ছিল প্রবল আবেগপ্রবণ, যে কারণে কারো কোনো দুঃখ দেখলেই অল্পতেই তার চোখে জল আসত। তাই বন্ধুর জীবন ব্যবস্থা প্রত্যক্ষ করে তাকে সাহায্যের জন্য উঠে পড়ে লাগে। এভাবেই ৫ বছর চলে যায়। বছর ৫ পরে মহিম ও সুরেশের মধ্যে কথা হচ্ছিল। মহিম হিন্দু হয়ে এক ব্রাহ্ম মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, আর তাদের এই সম্পর্কের কথা জানতে পেরে সুরেশ প্রথমে মহিমকে তিরস্কার করে এবং একজন ব্রাহ্ম কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে মহিমের সংসার জীবন যে কতটা ভয়াবহ হতে পারে সেই বর্ণনাও সুরেশ মহিমকে দেয়। সুরেশ মহিমকে অনুরোধ করে অন্তত ১ মাস যেন সে সেই ব্রাহ্ম মেয়েটির সাথে দেখা না করে। পাশাপাশি সুরেশ মহিমকে এ কথাও জানায় যে এই ১ মাসের মধ্যে মহিমের জন্য সুরেশ ওই ব্রাহ্ম কন্যার চেয়ে অনেক ভালো মেয়ের সন্ধান দিবে বিয়ের জন্য। ২ সপ্তাহ মহিমের দেখা না পেয়ে সুরেশ ভাবে যে মহিম সেই ব্রাহ্ম মেয়েটির বাড়ি পটলডাঙ্গায় কেদার মুখুজ্জের বাড়িতে গিয়েছে। এমনটা ভেবে সুরেশ মহিমকে তার কাছে দেওয়া কথা না রাখার কারণে রেগে গিয়ে সোজা গাড়ি নিয়ে পটলডাঙ্গায় সেই মেয়েটির বাড়ি চলে যায়। সুরেশ ব্রাহ্মদের দেখতে পারত না। সেখানে সেই মেয়েটির বাবা কেদার মুখুজ্জের ব্যবহারে সুরেশ কিছুটা সন্তুষ্ট হয় এবং অবাক হয়ে নিজেকে এই বলে প্রবোধ দেয় যে যত ভালো ব্যবহারই করুক তবু এরা ব্রাহ্ম। যে করেই হোক এদের মিষ্ট কথায় না ভুলে বন্ধুকে এদের গ্রাস থেকে উদ্ধার করতে হবে। বন্ধুর দায়িত্ব নিজ কাঁধে নিয়ে সুরেশ কেদারবাবুর সাথে মহিমের বৈষয়িক অবস্থা সম্পর্কে আলোচনা করে। আর মহিমের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মহিম কেদার মুখুজ্জের মেয়েকে নিয়ে গ্রামের বিরুদ্ধ পরিবেশ রাখলে তার মেয়ের অবস্থা কীরূপ হবে সে কথাও কেদারবাবুকে ভাবতে বলে।
সে সময় তাদের আলোচনার মাঝে সেখানে কেদারবাবুর 17-18 বয়সের মেয়ে অচলা প্রবেশ করে। সুরেশ এই প্রথম অচলাকে দেখল। মেয়েটি উজ্জ্বল শ্যামবর্ণ, ছিপছিপে পাতলা গঠন, কপোল, চিবুক, ললাট, সমস্ত মুখের ডৌলটি অতিশয় সুশ্রী এবং সুকুমার। অচলাকে প্রথম দেখাতেই সুরেশ মুগ্ধ হয়ে গেল। পূর্বে মহিমের কাছে ব্রাহ্ম মেয়ে হিসেবে সুরেশ অচলা সম্পর্কে না জেনে যে নিন্দা করেছিল, সেজন্য এখন সে নিজের কাছে নিজেই লজ্জিত হল। সুরেশ মহিমের সাংসারিক অসঙ্গতির ইঙ্গিত দিয়ে এবং মহিমের এমন অকপট আচরণের জন্য কেদারবাবু এবং অচলার কাছে ক্ষমা চায়। কেদারবাবু মহিমের চারিত্রিক করে মুগ্ধ হয়ে অচলার সাথে মহিমের বিয়ে ঠিক করেছিল, কিন্তু যখন সুরেশের কাছে মহিমের আর্থিক অনটনের ও দারিদ্র অবস্থার কথা জানতে পারে, তখন মহিমের সাথে অচলার বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মহিমের সত্যিকার অবস্থান সম্পর্কে সুরেশকে প্রমাণ জোগাড় করার দায়িত্ব দেয়। যেই সুরেশ ব্রাহ্ম মেয়ে অচলার হাত থেকে মহিমকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, সেই সুরেশ সেই ব্রাহ্ম মেয়ে অচলাকে দেখে মুগ্ধ হয়ে বন্ধুর বদলে এখন অচলাকে বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতে থাকে। তাই মহিম সম্পর্কে নিন্দা করতে গিয়ে সুরেশ দেখে যে অচলা মহিমের সম্পর্কে সুরেশ থেকেও বেশি জানে। অচলার মুখে মহিমের এত খবর জানার পর সুরেশের কথা ধরন পাল্টে যায়। মহিম সম্পর্কে অচলার স্পষ্ট কথা ও প্রতিবাদে সুরেশ লজ্জিত হয়ে অচলার নিকট ক্ষমা চায়, আর ক্ষমা পাওয়ার প্রতিশ্রুতিস্বরূপ অচলাদের বাড়িতে ঘন ঘন আসার অনুমতিটাও সুকৌশলে আদায় করে নেয়। অচলাদের বাড়ি থেকে চলে আসার পর সুরেশ অচলার সম্পর্কে ভাবতে থাকে। অচলার শান্ত ও সংযমী আচরণে মহিমের প্রভাব সে দেখতে পায়। অচলার সংযমী দিকটি সুরেশকে বারবার অচলার দিকে আকৃষ্ট করে। অচলা সম্পর্কে সুরেশ মনে করতে থাকে যে এমন বিস্ময়কর বস্তু এভাবে তার চোখে এতদিন কোথাও পড়েনি। অচলার কথা ভাবতে ভাবতে সুরেশ নিজের বাড়ি পৌঁছে গিয়ে দেখে যে মহিম তার জন্য সেখানে অপেক্ষা করছে। মহিমকে দেখে সুরেশ ব্রাহ্ম মেয়ে সম্পর্কে দেওয়া আদেশ মহিমের থেকে প্রত্যাহার করে নেয় এবং মহিমকে বারবার অনুরোধ করে বাড়ি যাওয়ার আগে মহিম যেন অন্তত একবারের জন্য হলেও অচলার সাথে দেখা করে। হঠাৎ ব্রাহ্ম মেয়ে সম্পর্কে সুরেশের এমন পরিবর্তন দেখে মহিম বেশ অবাক হয় এবং ঠাট্টাও করে সুরেশের সাথে। কিন্তু সুরেশের মনে তখন অচলার মুখচ্ছবি ভেসে উঠছিল, তাই সুরেশ মহিমের বাড়ি যাওয়ার সুযোগটা গ্রহণ করে মহিমের কাছ থেকেও কৌশলে অচলাদের বাড়ি যাওয়ার অনুমতিটা নিয়ে নেয়। পরদিন সকালেই সুরেশ অচলাদের বাড়ি আসে অচলাকে দেখার জন্য, কিন্তু তখন কেদারবাবু বাড়িতে ছিল না। কিছুক্ষণ পর অচলা সেখানে আসলে সুরেশ অচলার সাথে মহিমের বাড়ি যাওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা করে। মহিম তার বাড়ি যাওয়ার বিষয়ে অচলাকে কিছুই জানায়নি বলে সুরেশ মহিমকে দোষ দিতে থাকে, কিন্তু অচলা মহিমের পক্ষেই থাকলে মহিমের প্রতি অচলার এই ভালোবাসা ও শ্রদ্ধাপূর্ণ মনোভাব দেখে ঈর্ষায় জ্বলতে থাকে সুরেশ। এরই মধ্যে কেদারবাবু বাড়ি ফিরে আসে এবং সুরেশের আর্থিক অবস্থানের কথা জানতে পেরে মেয়ের জামাই হিসেবে মনে মনে সুরেশকে গ্রহণ করে এবং অতিরিক্ত স্নেহ প্রকাশ করতে থাকে। কেদারবাবুর এখন একটাই উদ্দেশ্য, যে করে হোক সুরেশের মতো ধনী ছেলেকে তার আত্মীয় বানানো চাই। অচলা সুরেশের দৃষ্টি দেখে থমকে যায়। সুরেশ তার অপরিমিত আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রকাশ্যে অচলার হাত ধরে তার প্রতি হৃদয়বৃত্তি প্রকাশ করে। সুরেশের সেই উগ্র হিংস্র মূর্তিতে ও আকস্মিক কার্যকলাপে অচলা ভয়ে ভীত বিহ্বল হয়ে পড়ে। গ্রীষ্মের তপ্ত দুপুরে সুরেশ অচলাদের বাড়িতে গেলে কেদারবাবু সুরেশকে বিশ্রাম করতে বলে সেখানে। তারপর কথায় কথায় মহিমকে চিঠি লিখে অচলার সাথে তার বিয়ে ভেঙে দেওয়ার কথা বলে। এরপর কেদারবাবু যে সুরেশের সাথেই তার মেয়ের বিয়ে দিতে চায় কৌশলে সেই কথাও জানিয়ে দেয় সে।
এরপর নিজের ব্যবসায়ের খারাপ পরিস্থিতির কথা টেনে ৩-৪ হাজার টাকা ঋণের কথাও বলে। এতে সুরেশ সেই ঋণের টাকা দিতে চাইলে কেদারবাবু পুনরায় এবং সরাসরি অচলা এবং সুরেশের বিয়ের কথা বলে। এতে সুরেশ এবং অচলা প্রথমে কিছুটা অবাক হলেও পরে লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে। কেদারবাবু সুরেশ ও অচলার এই মৌনতাকে সম্মতি মনে করে খুশি হয়। পিতার সাংসারিক দুরবস্থার কথা অচলা জানত, কিন্তু তা যে ভিতরে এত দূরে চলে গেছে সে খবর সে জানত না। প্রথমে সুরেশ তার পিতার ঋণের টাকা শোধ করে দেওয়ার বিনিময়ে যে অচলাকে তার সাথে বিয়ে দিতে চাইছে, তার বাবা এই ব্যাপারে অচলা সমর্থন আছে কিনা জানতে চাইলে অচলা স্পষ্টভাবে সুরেশকে না করে দেয়। সে তার পিতাকেও অনুরোধ করে সুরেশের থেকে টাকাটা না নেওয়ার জন্য, কিন্তু তার পিতা কিছুতেই রাজি হয় না। সুরেশ এবং মহিম কাকে অচলা বেছে নেবে সে কথাও ভেবে পাচ্ছিল না অচলা। পিতার দিকে চেয়ে সুরেশকে বিয়ে করলে প্রেমিক মহিমকে ঠকানো হবে এবং মহিমের ব্যক্তিত্বের কাছে সে যে কতটা নিচে নেমে পড়বে সেটা ভাবতেই অচলার ঘৃণা হতে লাগলো। আবার মহিমকে বিয়ে করলে তার পিতার মনও রক্ষা করতে পারবে না। এভাবে অচলা আত্মদ্বন্দ্বে ভুগতে লাগল। সুরেশের থেকে টাকা নেওয়ার 10-12 দিন পর এক সন্ধ্যায় কেদারবাবুর পরিবার সহ সুরেশ বায়োস্কোপ দেখতে এসেছিল। ইতোমধ্যেই কেদারবাবু সুরেশের সাথেই অচলার বিয়ে ঠিক করে ফেলেছে। ফেরার সময় কেদারবাবু সুরেশকে অচলাকে বাড়িতে পৌঁছে দিতে বলে একটা জরুরি কাজে গাড়ি থেকে নেমে যায়। গাড়িতে বসে সুরেশ অচলার প্রতি তার দুর্বলতার কথা জানায়। অচলা যেন না ভাবে যে শুধু টাকার জোরে সুরেশ অচলাকে মহিমের থেকে কেড়ে নিচ্ছে। এভাবে যখন সুরেশ তার আবেগ ও ভালোবাসা অচলার নিকট বারবার প্রকাশ করতে থাকে, তখন অচলাও তাকে আশ্বস্ত করে বলে যে সে কখনো তার পিতার অবাধ্য হয়নি, আর পিতাই তো তাকে সুরেশের হাতে দিয়েছে। অচলার এই কথায় সুরেশ খুশি হয়ে অচলার হাত ধরে বিভিন্ন প্রেমময় কথা বলতে থাকে। গাড়ি অচলাদের বাড়ির কাছে এসে থামলে সুরেশ হাত ধরে অচলাকে গাড়ি থেকে নামায়, আর সেই মুহূর্তে তারা দেখে যে মহিম তাদের সামনে দাঁড়িয়ে আছে। মহিমকে দেখে তারা দুজনেই চমকিত হয়। অচলা সুরেশের পিছনে নিজেকে লুকিয়ে ফেলে। সুরেশ ও অচলাকে এভাবে দেখে মহিম খুবই অবাক হয়। সুরেশের কাছে এই ব্যাপারে জানতে চাইলে অচলা বলে যে সুরেশ তার পিতার ঋণের টাকা শোধ করে দিয়েছে। এই কথা শুনে মহিম আরও অবাক হয় এই জন্য যে সুরেশ ব্রাহ্মদের 2 চোখে দেখতে পারে না, সেই সুরেশের এত বড় পরিবর্তন কিভাবে হলো। মহিম তখন সুরেশের কাছে এই ব্যাপারে পুনরায় জানতে চায়। তখন সুরেশ সেটার উত্তর না দিয়ে মহিমকে বলে অচলার পিতার সাথে কথা বলতে। বন্ধুর কাছে কোনো উত্তর না পেয়ে মহিম অচলাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে সিঁড়িতে অচলার সাথে দেখা হলেও অচলা মহিমের সাথে কোনো কথা বলে না। তখন মহিম সুরেশ ও অচলার ঘনিষ্ঠতা সম্পর্কে আন্দাজ করে কষ্ট পেয়ে নীরবে সেখান থেকে চলে আসে। 4 দিন পর সুরেশ কেদারবাবুর ঘরে বসে কথা বলছিল। ওই দিনের মতো আজকেও কেদারবাবুর পরিবারকে সুরেশ বিকেল 5টায় বায়োস্কোপে নিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক সে সময় সেখানে মহিম এসে তাদের আলোচনার মাঝে প্রবেশ করে। মহিমকে দেখে সুরেশ এবং কেদারবাবু উভয়ের মুখ কালো হয়ে যায়। ভদ্রতার খাতিরে কেদারবাবু মহিমকে বসতে বলে এবং তার সাথে টুকটাক কথা চালিয়ে যেতে থাকে। অচলা যে মূলত মহিমকে ভালোবাসে এবং সুরেশকে তার পিতা জোর করে অচলার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, সেটা অচলা মহিমের প্রতি আজকের ব্যবহারে প্রকাশ করে। এটা দেখে সুরেশ সহ্য করতে না পেরে বায়োস্কোপে যাওয়ার জন্য কেদারবাবুকে তাড়া দিতে থাকে, কিন্তু অচলা বায়োস্কোপে যাবে না বলে ঘর থেকে বেরিয়ে যায়। অচলার এই আচরণে সুরেশ রাগান্বিত হলে কেদারবাবু সুরেশকে নিয়ে বায়োস্কোপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মহিমের প্রতি সুরেশের উপেক্ষা দেখে মহিম পুরো ব্যাপারটি আজ বুঝে ফেলে।
মহিম যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন অচলা মহিমের কাছে সুরেশ সম্পর্কে মনোভাব প্রকাশ করে বলে, তুমি কি তোমার কসাই বন্ধুর হাতে আমাকে জবাই করার জন্য রেখে গেছ? যে তোমার এত বড় কৃতজ্ঞতা করতে পারল তার হাতেই আমাকে ফেলে যাচ্ছ কি করে? এরপর অচলা তার নিজের হাতের আংটি খুলে মহিমের ডান হাতে পরিয়ে দেয় এবং এই অপ্রীতিকর পরিস্থিতি সামলাবার ভার মহিমের ওপর ছেড়ে দেয়। কেদারবাবুর বাড়িতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মহিম বেশ ভাবতে লাগল, কিন্তু সে একটা বিষয়ে খুব অবাক হয়েছিল। এতগুলো বিরুদ্ধ ও প্রচণ্ড শক্তি প্রতিহত করে অচলা যে তার কাছে ফিরে আসবে এ আশা সে করেনি। তাই অচলার পরিয়ে দেওয়া হাতের আংটিটিও মহিমের মনে সত্যিকার কোনো ভরসা জাগায়নি। কিন্তু এভাবে কোনো সম্পর্ক টিকে থাকে না। এই সমস্যার মীমাংসা করার জন্য স্থির প্রতিজ্ঞা নিয়ে স্বল্পভাষী মহিম পুনরায় কেদারবাবুর সাথে এই ব্যাপারে একটা সমাধান করতে তার সাথে আলোচনায় যখন অচলার মতামত চায়, ঠিক সেই মুহূর্তে সুরেশ নীরেন নামক তাদের বন্ধুর প্লেগের কথা উল্লেখ করে মূল আলোচনাটি বন্ধ করে দেয় আর মহিমকে বলে তার সাথে সেই বন্ধুর বাড়ি ভবানীপুর যাওয়ার জন্য। মহিম প্রথমে নীরেনকে চিনতে না পারলে সুরেশ তাকে নিমুখ হারাম বলে তিরস্কার করে, কিন্তু এই সময় মহিমের পাশে এসে দাঁড়ায় অচলা। সুরেশের করা প্রতিটি অপমানের জবাব মহিমের হয়ে অচলাই দিয়ে দেয় এবং স্পষ্ট জানিয়ে দেয় যে মহিমকে সে ভবানীপুর প্লেগ রোগীর কাছে কিছুতেই যেতে দিবে না, কারণ মহিমের ওপর অচলার সম্পূর্ণ অধিকার আছে। শেষ পর্যায়ে অচলা কেদারবাবু এবং সুরেশকে জানিয়ে দেয় যে মহিম ছাড়া অন্য কাউকে স্বীকার করা অচলার পক্ষে অসম্ভব। পর্ব 2, মূল বইয়ের 12 নং থেকে 22 নং পরিচ্ছেদ। সুরেশ চলে যাবার মাসখানেক পরে কেদারবাবু মহিমকে ডেকে তার সাথে অচলার বিয়েতে সম্মতি দিয়েছিল। ওই দিন মহিমের হৃদয় অচলার প্রতি স্নেহ, প্রেম ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠলেও সেটা সে প্রকাশ করতে পারল না। ওই দিন সুরেশ অচলা ও তার পিতাকে নানা রকম মিথ্যা অপবাদ দিয়ে বিস্তর অপমান করে গিয়েছিল। মূলত এই ঘটনাটি পরোক্ষভাবে কেদারবাবুকে প্রভাবিত করে মহিমের সাথে অচলার বিয়ের সম্মতি দিতে। কিন্তু কেদারবাবু মুখে যতই সম্মতি দিক, মনে মনে সে সুরেশকে প্রত্যাশা করেছিল। সে ভাবত অচলা যদি একবার সম্মতি দিত তাহলে মহিমের সাথে তার মেয়ের বিয়েটা ভেঙে দিতে সে 2 বার চিন্তা করত না। কিন্তু ওই দিন পত্রিকায় সুরেশের মহৎপ্রাণ পরোপকারী কাজ সম্পর্কিত একটি খবর বের হয়। খবরটি পড়ে অচলা বেশ খুশি হয়। এটা দেখে কেদারবাবুর মনে একটা ক্ষীণ আশা জেগে ওঠে, এইবার বুঝি অচলা সুরেশকে মেনে নেবে। ঘটনাক্রমে ওই দিন সুরেশ অচলাদের বাড়িতে আসে। যদিও সুরেশ প্রতিজ্ঞা করে এসেছিল যে আজ তাদের কথায় সে ভুলবে না, কিন্তু অচলার স্নেহপূর্ণ কথায় সুরেশ বিগলিত হয়ে তার পূর্বের আচরণের জন্য অচলার কাছে ক্ষমা প্রার্থনা করে। মহিমের পত্র পেয়ে সুরেশ যখন অচলাদের বাড়িতে আসে তখন ফয়েজাবাদের ঘটনায় আহত সুরেশের পিঠের ব্যান্ডেজ দেখে কেদারবাবু তার প্রতি স্নেহ ও অচলার সেবাপূর্ণ আতিথেয়তা দেখা যায়। সুরেশ অচলা ও কেদারবাবুকে তার বাড়িতে নিমন্ত্রণ করে। সুরেশের নিমন্ত্রণ রক্ষার্থে অচলা ও কেদারবাবু তার বাড়িতে গেলে সেখানে তারা সুরেশের পিসির সাথে পরিচিত হয়। সুরেশের পিসি যখন অচলাকে আদর করে কাছে টেনে নেয় তখন মাতৃহীনা অচলা প্রথম মায়ের অভাব অনুভব করে। জীবনে শুধু পিতার স্নেহ যে সকল অভাব পূরণ করতে পারে না, মা ছাড়া এ সত্যটিও সে অনুভব করে। সুরেশের বাড়িতে তার পিসিমার সাথে আলাপের পর থেকে একটা দ্বিধা সংশয় অচলার মনে বিরাজমান ছিল, কিন্তু বিয়ের দিন অচলার সকল সংশয়ের অবসান ঘটিয়ে মহিমের সাথে নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা নিয়ে মহিমের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কান্না ভেজা চোখে আশীর্বাদ করে কেদারবাবু তাদেরকে বিদায় দেয়।
অচলার জীবনের এক নতুন অধ্যায় ছিল তার স্বামীর বাড়ি। কারণ যে পল্লী গায়ে মহিমের বাড়ি, ওইরূপ পল্লীর সাথে অচলার পরিচয় ছিল শুধু ছাপার অক্ষরের ভেতর দিয়ে। তাই শ্রাবণের স্বল্পালোকিত দ্বিপ্রহরে মাথার ওপর ক্ষান্ত বর্ষণ, মেঘাচ্ছন্ন আকাশ ও নিচে সংকীর্ণ কর্দমাচ্ছন্ন পিচ্ছিল গ্রাম্য পথ দিয়ে পালকি চড়ে স্বামী গৃহে আসার সময় পথটুকুর মধ্যেই যেন তার নববিবাহের অর্ধেক সৌন্দর্য তিরোহিত হয়ে গেল। স্বামী গৃহে আসার পর যখন দেখল মেটে ভাঙা বাড়ি, স্যাঁতস্যাঁতে ঘর, অন্ধকার জানালা, সংকীর্ণ দরজা এবং এই কদর্য গৃহে জীবনযাপন করতে হবে, এ কথা ভেবে স্বামীর সুখ, বীর আনন্দ সব কিছু অচলার নিকট মরীচিকার মতো মনে হলো। তার ওপর ব্রাহ্ম ধর্মাবলম্বী হওয়ায় গ্রামের উৎসুক প্রতিবেশীর বিরূপ মনোভাব, ব্যঙ্গ বিদ্রূপে অচলা যেন সমস্যায় জর্জরিত ছিল। তখন সেখানে আবির্ভাব হলো মৃণালের। মৃণাল মহিমের বাবার বন্ধুর মেয়ে। এই দূর সম্পর্কিয়া 20-21 বছরের যুবতীটির আবির্ভাবের পর অচলা যেন একটু স্থির করতে পারল নিজেকে। সম্পর্কে অচলা মৃণালের বৌঠান হওয়ায় মৃণাল অচলার সাথে অনেক ঠাট্টা করতে থাকে, কিন্তু এইরূপ ঠাট্টার সাথে অচলার পরিচয় না থাকায় সে মৃণালের ঠাট্টাগুলো সহজে নিতে পারত না, যার কারণে সে সহজভাবে মৃণালের সাথে মিশতেও পারছিল না। মৃণাল মহিমের বাড়িতে আসার পর থেকে অচলা ও মহিমের ঘর সংসার সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য সে খুব পরিশ্রম করছে। রান্নার দায়িত্ব সে নিয়ে নিয়েছে। অচলাকে মৃণাল সে যদি বলে সম্বোধন করত। অচলার কাছে মৃণাল ছিল পরম কৌতূহলের জিনিস। মানুষের সাথে মৃণালের মেশার ক্ষমতা ও ঘরকন্যার নিপুণ গুণ অচলাকে খুব মুগ্ধ করে। মৃণালকে কাছে পেয়ে অচলা বেশ ভালোই চলছিল। অচলা মৃণালের পাশাপাশি থেকে তার ভিতরের পৃথিবীটাকে বুঝতে ও চিনতে চেষ্টা করছিল। তবে মহিমের প্রতি মৃণালের অতিরিক্ত ভাব ভালোবাসা দেখে মনে মনে ঈর্ষায় জ্বলতে লাগলো অচলা। এর ওপর অচলা যখন জানতে পারল যে সে ব্রাহ্ম বলে মৃণাল তাকে ঘৃণা করে, তার রান্না খাবে না, তখন অচলা মহিমের প্রতি আরও রেগে গেল। যদিও মৃণাল বলে যে তার শাশুড়ি শুচিবাই প্রকৃতির, মৃণাল ব্রাহ্মের রান্না খেয়েছে জানতে পারলে তার শাশুড়ি খুবই রাগ করবে। এরকমভাবে মৃণাল এবং অচলার মধ্যে মনোমালিন্য তৈরি হয়। সন্ধ্যায় মৃণাল চলে গেলে অচলা মহিমের ওপর সমস্ত রাগ প্রকাশ করতে থাকে। এই ছিল তাদের দাম্পত্য কলহের শুরু। ঠিক সেই সময় তাদের গৃহে সুরেশের আগমন ঘটে। মহিম ও অচলার সংসারে অকস্মাৎ সুরেশের আগমনে উভয়ই অপ্রস্তুত হয়। কারণ তাদের গৃহে সুরেশের আগমন ঘটে অচলা ও মহিমের কলহ শুনতে শুনতে। এই নিয়ে সুরেশ ঘরে এসেই প্রথমে অচলাকে বক্রভাবে পরিহাস করে। মহিম ও অচলা তাদের দীন দরিদ্রের ঘরে মহিমের ধনী বন্ধুকে তাদের সাধ্য মতো অতিথি সেবা করে। তখন মহিম কিছুক্ষণের জন্য অচলাকে সুরেশের সাথে বাড়িতে একলা রেখে কোথাও যেতে চাইলে অচলা সুরেশের আবেগের হিংস্রতার কারণে মহিমকে নিষেধ করে। কিন্তু মহিম চিরকালের মতো আজও তার স্ত্রীর নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। সুরেশ মূলত এসেছে অচলা মহিমের সাথে কতটুকু সুখী হতে পেরেছে সেটা নিজের চোখে দেখতে। সুরেশ মন থেকে চাইতো এই বিয়েতে যেন ওরা কেউই সুখী না হয়, কিন্তু এখানে এসে অচলার সংসার ও অচলার হাবভাব দেখে সুরেশ ঈর্ষান্বিত হয়ে পড়ে। সুরেশ অচলার কাছে জানতে চায় অচলা সুখী হয়েছে কিনা। জবাবে অচলা বলে, সুখী নই এ কথা ভাবা সুরেশের অন্যায়। কিন্তু বরাবরের মতো আজও সুরেশ অচলাকে জানায় যে সে অচলার জন্য সবসময় আছে। এখনও সুরেশের ওপর অচলার অধিকার ক্ষুণ্ণ হয়নি। একদিকে মহিমের নির্লিপ্ততা আর অন্যদিকে সুরেশের ভালোবাসা যত্ন অচলাকে আবার সুরেশের দিকে আগ্রহী করে তোলে। সুরেশের থেকে মহিম অচলার পিতার অসুস্থতার কথা জানতে পারে। এই ব্যাপারে মহিম খুব একটা কৌতূহল দেখায় না বলে অচলা রেগে গিয়ে মহিমের কাছে এর কারণ জিজ্ঞেস করে।
মহিম তখন অচলাকেও এড়িয়ে বাইরে চলে আসে। এতে অচলা স্বামীর প্রতি প্রচণ্ড ক্ষোভে কান্নায় ভেঙে পড়ে। মহিমের সাথে অচলার কলহের পর অচলা সুরেশের খোঁজ নিতে গেলে সুরেশ অচলাকে দেখে বুঝতে পারে যে তার আগমনের কারণেই এই কলহের সৃষ্টি হয়েছে। এজন্য সে অচলাদের থেকে বিদায় নিতে চাইলে অচলা মহিমের সাথে জেদ করে সুরেশকে আরও কয়েকটা দিন থেকে যেতে অনুরোধ করে। যখন মহিমও অচলার সুরে সুর মিলিয়ে সুরেশকে থেকে যেতে বলে, তখন মহিম অচলার মান অভিমান বুঝতে পারেনি বলে অচলা তার স্বামীর প্রতি আরও রেগে ওঠে। সারাদিনের রাগটাকে মনের মধ্যে পুষে রেখে রাতের বেলাও অচলা মহিমের সাথে আবার কলহে লিপ্ত হয়। কথার ঘাত প্রতিঘাতে স্বামীকে আঘাত করতে থাকে অচলা। সে মহিমের কাছে মহিমের প্রতি তার ভুল ভেঙেছে বলে 2-1 দিনের মধ্যে কলকাতা চলে যেতে চায়। তখন মহিমও বলে যে ওখানে গিয়ে আবার যখন তার ভুল ভাঙবে তখন যেন সে মহিমকে খবর দেয়, মহিম গিয়ে তাকে নিয়ে আসবে। মহিম যদিও অচলাকে যেতে দিতে চায় না। এসব কথা অচলা রাগ করে বলছে ভেবে মহিম পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু মহিম যত অচলার কথা উপেক্ষা করে, মহিমের প্রতি অচলার জেদও তত বৃদ্ধি পেতে থাকে। সকালবেলা সুরেশ চলে যাবার প্রস্তুতি নিলে অচলা সুরেশকে বলে সেও কালকে কলকাতা যাবে তার বাবাকে দেখতে। যদিও অচলার এই সিদ্ধান্তে মহিমের কিছুটা রাগ হয়, কিন্তু সে সেটা প্রকাশ করে না। তারপর যখন অচলা মহিমকে শুনিয়ে সুরেশকে বলে, যাকে ভালোবাসি নে তার ঘর করবার জন্যে আমাকে তোমরা ফেলে রেখে দিও না, তখন মহিম বিউভলের ন্যায় অচলার দিকে শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে। মহিম ভাবতে থাকে, যে অচলা মহিমকে পাওয়ার জন্য এত লড়াই করল, সেই অচলা আজ কতটা সহজে বলে দিল যে সে তাকে ভালোবাসে না। মহিম জানত জোর করে কখনো কোনো সম্পর্ক আদায় করা যায় না। তাই যখন অচলা বলল সে মহিমকে ভালোবাসে না, তখন থেকেই মহিম তার সম্পর্ক থেকে অচলাকে মুক্ত করে দিল। মহিম অচলাকে স্বামিত্বের অধিকারে বেঁধে রাখতে চায়নি। একজন ব্রাহ্ম মেয়ে হিসেবে অচলাকে পুরোপুরি স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। সারাদিনের কাজ শেষে অপরাহ্নের সময় অচলা ঘরে এসে টেবিলের ওপর একটি চিঠি দেখতে পায়। চিঠিটি মৃণাল লিখেছে মহিমকে। অচলা চিঠিটি খুলে পড়ে। চিঠিটি পড়ার পর অচলা ভেবে নেয় যে মহিম বোধহয় মৃণালের প্রতি আসক্ত। তবে অচলা যদি মৃণালকে সঠিকভাবে চিনতে পারত তাহলে এই চিঠি সম্পর্কে তার এমন ভাবনা হতো না। সন্ধ্যায় মহিম বাড়িতে আসলে সে সুরেশকে এখান থেকে চলে যেতে বলে, কারণ মহিম বুঝতে পেরেছিল যে মহিমকে ছেড়ে সুরেশ এবং অচলার সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে। রাতে যখন অচলা মহিমকে মৃণালের চিঠির কথা জানায়, তখন মহিম চিঠিটি পড়ে অচলার এমন আচরণের অর্থ বুঝতে পারে। মহিম বুঝতে পারে শিক্ষিতা অচলা গ্রাম্য ও সরলা মৃণালকে বুঝতে না পেরে মহিম এবং মৃণাল সম্পর্কে ভুল বুঝে মহিম থেকে অচলা কতটা দূরে সরে গেছে। এটা বুঝতে পেরে মহিম নিস্তব্ধ হয়ে বসে থাকে। উপন্যাসের এই পর্যায়ে দেখা যায় যে মাঝরাতে মহিমের খড়ের চালা ঘরে আগুন লাগে আর তার বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যায়। মহিম কোনো রকমে শুধু অচলা ও তার গহনাগুলোকে বাঁচাতে পেরেছিল। মূলত ঈর্ষার আগুনে দগ্ধ হয়ে সুরেশ মহিমের বাড়ি ছাড়ার আগে তার গৃহে আগুন দিয়েছিল, কারণ যে গৃহ সে অচলাকে নিয়ে বাঁধতে পারেনি সেই গৃহ সে মহিমকেও বাঁধতে দিবে না। যদিও এই আগুন লাগার ঘটনাটি সম্পর্কে মহিম কিছুই বুঝতে পারে না। রাতে গৃহে আগুন লাগার পর পাড়ার উৎসুক জনগণ দেখতে আসে, কিন্তু চিরকালের কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো বাড়িতে আগুন লাগার জন্য অচলাকেই দায়ী করে। অচলা মহিমকে অনুরোধ করে অচলার গহনাগুলো বিক্রি করে পশ্চিমে গিয়ে তারা বাড়ি কিনে নতুন করে গৃহ নির্মাণ করে নতুন জীবন শুরু করবে। কিন্তু মহিম অচলার কথাকে দয়া দান বলে এ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। অচলা তখন কষ্ট পেয়ে কলকাতা চলে আসে।
সুকৌশলী ও চতুর সুরেশ মহিমের কাছে জানতে চায় এই আগুন লাগার পেছনে সে সুরেশকে সন্দেহ করে কিনা, কিন্তু মহিম এই ব্যাপারে তার বাল্য বন্ধুটিকে কোনোভাবে সন্দেহের তালিকায় রাখেনি বলে জানায়। অচলা কোনোভাবে জানতে পারে যে আজ মৃণালের স্বামী মারা গেছে, কিন্তু অচলা মহিমের স্ত্রী হওয়া সত্ত্বেও মহিম এই খবরটি অচলাকে জানানোর প্রয়োজন মনে করেনি বলে অচলা আরও আহত হয়। মহিমের বাড়িতে আগুন লাগার পর মহিম অচলাকে সুরেশের সাথে কলকাতায় পাঠিয়ে দেয়। কলকাতায় অচলাকে সুরেশ পটলডাঙ্গায় তার বাবার কাছে রেখে আসতে গেলে কেদারবাবুর মনে অচলা ও সুরেশকে নিয়ে সংশয় দেখা দেয়। সুরেশ মহিমের বাড়ি আগুনে পুড়ে যাওয়ার কথা বললে কেদারবাবু বিশ্বাস করতে চায় না। সুরেশের কথার সত্যতা যাচাই করতে ও কন্যার চরিত্র সম্পর্কে জ্ঞাত হতে অচলার দাসীকে সব জিজ্ঞেস করে। অচলা এতে তার পিতার প্রতি খুবই আহত হয়। অচলার দাসীর থেকে কেদারবাবু জানতে পারে যে অচলা ও মহিমের দাম্পত্য কলহের কথা। তখন কেদারবাবু বারবার বলতে থাকে এমনটা যে হবে সে আগে থেকেই জানত। সুরেশের সাথে অচলার এভাবে চলে আসার ব্যাপারটি কেদারবাবু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার কন্যার জন্য তিনি যখন সুরেশকে ঠিক করেছিল তখন ভালোবাসার দোহাই দিয়ে অচলা সেটা নাকচ করে দিয়েছিল, আর এজন্যই মেয়ের সুখের জন্য সে মহিম ও অচলাকে বিয়ে দিয়েছিল। মহিমকে সে আর্থিক অসঙ্গতির জন্য যতই অপছন্দ করুক, তার কন্যা যে স্বামী সংসার ফেলে রেখে অন্য কারো হাত ধরে চলে এসে তারই বাড়িতে উঠবে, এই বিষয়টি কেদারবাবু বাবা হয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই এই বিষয়টা নিয়ে সুরেশের সাথে কেদারবাবু খারাপ আচরণ করে। ঋণ শোধাবার কারণে কেদারবাবু যখন অচলাকে সুরেশের সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেই দিন থেকেই পিতার স্থান অচলার চোখে অনেক নিচে নেমে গিয়েছিল। অচলা এ কথা উপলব্ধি করতে পেরেছিল যে যেদিন সে নিজের মুখে বলেছিল স্বামীকে সে ভালোবাসে না, সেদিন থেকেই নারী হিসেবে স্বামী, বাবা ও বাড়ির সবার কাছে অচলার সম্মানও নিচে নেমে গেছে। তবে কেদারবাবুর মেয়ের প্রতি সন্দেহ ঘুচে যখন সুরেশের পিসি অচলাকে তার বাড়িতে নিতে আসে। মহিমের ভীষণ জ্বর হওয়ায় সে এতদিন অচলাদের খবর নিতে পারেনি। সুরেশ মহিমকে তার বাড়িতে এনে রেখেছে আর পিসিকে অচলাদের বাড়িতে পাঠিয়েছে অচলাকে মহিমের কাছে নিয়ে আসতে। শেষে অচলা ও তার বাবা সুরেশের পিসির সাথে অসুস্থ মহিমকে দেখতে সুরেশে বাড়িতে আসে। পর্ব ৩, বইয়ের ২৩ নং থেকে ৩৩ নং পরিচ্ছেদ। সুরেশদের বাড়ি আসার পথে অচলা শুধু একটি বিষয় নিয়ে স্বামীর সাথে দুঃখ ছিল। মহিমের সকল সুখ দুঃখের ভাগিদার স্ত্রী হওয়া সত্ত্বেও সে হতে পারেনি। আর যে কারো থেকে কোনো দয়া বা সাহায্য নেয় না, সে অসুস্থ হয়ে সুরেশের বাড়ি আসতে পারে? সুরেশদের বাড়িতে গিয়ে মহিমের জন্য ডাক্তারের ব্যবস্থা দেখে অচলা এবং কেদারবাবু মহিমের রোগ সম্পর্কে গুরুত্ব দিতে থাকে। অচলা পাংশু মুখে মহিমের কক্ষে প্রবেশ করে। মহিম জ্বরের ঘোরে তখন প্রলাপ বকছিল। অচলা মহিমের গুরুতর অবস্থা দেখে পাথর হয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন মৃণাল তার সদ্য বিধবা বেশে অচলাকে প্রণাম করতে গেলে অচলা জ্ঞান হারিয়ে মৃণালের পদমূলে পড়ে যায়। অচলার জ্ঞান ফিরে আসলে সে স্বামীর সেবা করার জন্য গেলে মৃণাল অচলার হাতে বরফের ব্যাগ দিয়ে আহ্নিক অর্থাৎ প্রতিদিনের পূজা সারতে চলে যায়। কঠিন নিউমোনিয়ার পর মহিম ক্রমশ সেরে ওঠার পথে। এই কয়েকদিন মৃণাল মহিমের যেভাবে সেবা করেছে তা দেখে সকলেই বিস্মিত হয়েছে। মহিমের সেরে ওঠার লক্ষণ দেখা দিলে মৃণাল মহিমের ভার অচলার হাতে দিয়ে তার অন্ধ শাশুড়ির কাছে চলে যায়। মৃণাল চলে গেলে কেদারবাবু এবং অচলা সুরেশকে অনুরোধ করে মৃণালকে বিয়ে করার জন্য, কিন্তু সুরেশ বলে এই অল্প দিনে সে মৃণালকে যতটুকু চিনেছে তাতে মৃণালের হাত পা কেটে ফেললেও সে আর বিয়েতে রাজি হবে না। এমনিতে অচলা মৃণালকে ঈর্ষা করত।
আবার যখন সে দেখতে পায় যে সুরেশ কখনো ধর্ম মানে না, সেই সুরেশ যখন মৃণালের সতীত্বে অভিভূত হয়, তখন মৃণালের প্রতি অচলার ঈর্ষা আরও বেড়ে যায়। এ কথাও অচলার মনে পড়ে যে যেদিন সে সুরেশের সামনে মহিমকে বলেছিল সে মহিমকে ভালোবাসে না, সেদিন থেকেই অচলার থেকে সতীত্বের পদবিটা খসে গেছে। এরকম নানামুখী চিন্তায় সে মহিমের সেবায় ত্রুটি করে ফেলে। এতে মেয়ের প্রতি কেদারবাবু রেগে উঠলে মহিম নিজেই অচলাকে রেহাই দেয়। তখন অচলা মহিমের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে। তবে আরেকটি বিষয় অচলা লক্ষ্য করে যে মৃণাল চলে যাওয়ার পর সুরেশ নিজে এসে আর মহিমের খোঁজ নিচ্ছে না। সে অচলাকে পর্যন্ত এড়িয়ে চলছে। এতে সুরেশের প্রতিও অচলা খুব রেগে যায়। পূর্বের সমস্ত মান অভিমান ও কলহ ভুলে মহিমের অসুখকে কেন্দ্র করে মহিম ও অচলা এখানে একত্রিত হয়। তারা দুইজন নতুন করে একে অপরকে চিনতে পারে ও কাছে টেনে নেয়। স্বল্পভাষী মহিম তার মনের কথা অচলার কাছে ব্যক্ত করে। অচলা স্বামীর সেই আবেগপূর্ণ কথায় তাকে নিয়ে নতুন করে সংসার শুরু করার স্বপ্ন দেখে। মহিমও এই কয়েকদিন অচলার সেবা ভালোবাসা দেখে অচলার প্রতি মনে জমে থাকা অভিমান ক্ষমা করে দেয়। অচলার প্রতি সে সত্যিকারে ভালোবাসা অনুভব করে। মহিম অচলাকে জানায় তাকে ছাড়া মহিমের একটি দিনও চলবে না। স্বামীর মুখে এমন ভালোবাসার কথা শুনে অচলা বিগলিত হয়ে যায়। মৃণালের প্রতি অন্যায় ঈর্ষায় সে লজ্জিত হয়। মহিমের সাথে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। মহিমের পুরোপুরি সুস্থতার জন্য ডাক্তার তাকে বাতাস পরিবর্তনের জন্য জব্বলপুর যাওয়ার জন্য সুপারিশ করে। তখন অচলা নিজের গহনা বিক্রি করে সব ব্যবস্থা করে। সুরেশের পরিবর্তনে মহিম ও অচলা ভাবে যে হয়তো সুরেশ নিজেকে বদলে ফেলেছে, তাই সুরেশের থেকে অচলার জন্য আর কোনো আশঙ্কা নেই ভেবে মহিম তাদের সাথে সুরেশকেও জব্বলপুর যাওয়ার জন্য আমন্ত্রণ করে। এদিকে মহিমের সাথে অচলার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে এবং অচলা বেশ সুখী আছে দেখে সুরেশ মনে মনে খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ে। কেদারবাবু অচলা ও মহিমকে হাওড়া স্টেশনে বিদায় দিতে আসে। ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে ঝড়ের মতো এসে উপস্থিত হয় সুরেশ। সুরেশের উপস্থিতি কেদারবাবু পছন্দ করেনি। মহিম ও অচলা প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে খুশি হয় মহিম বন্ধুকে পেয়ে। সুরেশ জানায় যে সে অচলার আহ্বানে এসেছে। মহিম এই বিষয়ে কিছুই জানে না বলে অচলার প্রতি কিছুটা মনক্ষুণ্ণ হয়। অচলাকে মেয়েদের কামরায় বসিয়ে সুরেশ মহিমের সাথে গিয়ে বসে, কিন্তু মহিম লক্ষ্য করে যে সুরেশ আজ স্বাভাবিক ব্যবহার করতে পারছে না। কোনো এক গোপন অপরাধের ভাব তার চোখে মুখে স্পষ্ট ভেসে উঠছে। তাদের যাত্রা শুরু হয়। ট্রেন চলতে শুরু করে। শ্বশুরবাড়িতে যাওয়া ছাড়া অচলার এই নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার বাইরে বেড়াতে যাওয়া। এই ভ্রমণে অচলা মনে মনে অনেক উচ্ছ্বসিত ছিল, কারণ পশ্চিমের দেশ সম্পর্কে এতদিন যা সে শুধু বইয়ে পড়েছে আজ তা নিজের চোখে দেখবে। ভ্রমণকালে মেয়েদের কামরায় অচলার সহযাত্রী ছিল বীণাপাণি, যার ডাকনাম রাক্ষসী। এরা বাঙালি ও কঠোর হিন্দু ধর্মাবলম্বী। ডিহিরিতে নদীর ধারে এদের বাস। ট্রেনে অচলার সাথে রাক্ষসীর আলাপ হয় এবং বেশ ভাব হয়। মহিমের অনুরোধে সুরেশ অচলার খোঁজ নিতে মেয়েদের কামরায় আসে। অচলা ও সুরেশের কথোপকথনে ও ব্যবহারে রাক্ষসী ভাবে এই বুঝি অচলার স্বামী, কিন্তু অচলাকে জিজ্ঞেস করলে সে বলে যে না, এ তার স্বামী নয়, তার স্বামীর বন্ধু। তার স্বামী অসুস্থ, এই ট্রেনেই সে আছে। ট্রেনে যাওয়ার সময় অচলা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। সুরেশের ডাক শুনে তার ঘুম ভাঙে। সুরেশ তাকে ডাকছে ট্রেন বদলাবার জন্য। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় মহিমকে কিভাবে গাড়ি বদল করাবে তা নিয়ে অচলা বেশ চিন্তিত ছিল। অচলাকে প্রথম শ্রেণীর কামরায় ঠেলে উঠিয়ে দিয়ে সুরেশ বলে অচলা যেন স্থির হয়ে বসে থাকে। সুরেশ মহিমকে নামিয়ে আনতে যাচ্ছে,
কিন্তু অচলা তখনও বুঝতে পারেনি সুরেশ কৌশলে অসুস্থ মহিমকে ফেলে রেখে অচলাকে নিয়ে অন্য ট্রেনে করে পালিয়ে যাচ্ছে। যখন বুঝতে পারে তখন হতভম্ব হয়ে অচলা ট্রেন থেকে নামার আগেই ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেয়। সুরেশের ঘৃণ্য চক্রান্তের শিকার হয়ে মিথ্যা কলঙ্কের বোঝা ঘাড়ে নিয়ে অচলা বেশ ভেঙে পড়েছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে পুরোটাই তার স্বপ্নের মধ্যে হচ্ছে। এজন্য সুরেশ অচলাকে দোষী করতে থাকে। সে বলে, যেদিন সে নিজের মুখে বলেছিল সে মহিমকে ভালোবাসে না, সেদিন থেকে অজস্র ঘটনা সুরেশকে এই কাজ করতে সাহস জুগিয়েছে। অচলা স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য সুরেশের পা ধরে কান্নাকাটি করে, কিন্তু সুরেশ এতে অচলাকে কুহুকিরি ছলনাময়ী বলে গালমন্দ করতে থাকে। সুরেশ বলে, ময়ূরপুচ্ছ পাখায় গুজে দ্বারকা কখনো ময়ূর হয় না। এই কান্নাকাটি তোমাকে সাজে না। যাকে সাজত সে মৃণাল, তুমি নও। সুরেশ নিজের দোষ আড়াল করার জন্য অচলাকে তার চরিত্রের ওপর অপবাদ দেওয়া শুরু করে। সুরেশ অচলাকে নিয়ে ডিহরিতে নেমে যায়। সেখানে বড় রাস্তার ওপর সম্রাট শের শাহের নামে এক সরাইখানায় ওঠে। এখানে এসে সুরেশ জ্বরে আক্রান্ত হয়। অচলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। অচলা সুরেশের সাথে পরিচয়ের শুরু থেকে এখন পর্যন্ত করা তার ও তার বাবার ভুলগুলো মনে করতে থাকে। পরে যখন জানতে পারে যে সুরেশ অসুস্থ, জ্বরে পুড়ে যাচ্ছে তার গা, তখন সুরেশের প্রতি মায়া জন্মে অচলার। সে আবেগে আপ্লুত হয়ে সুরেশের কাছে যায়। অচলা খেয়াল করে মহিমের কাছে ফিরে যাওয়ার সব পথই এখন বন্ধ হয়ে গেছে। কেদারবাবু অচলাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়েছে কয়েকদিন হয়ে গেছে। এখন পর্যন্ত সেখান থেকে কোনো খবর আসেনি বলে কিছুটা চিন্তিত ছিল সে। তাদের খবরের আশায় জব্বলপুরে তার বন্ধুকে পোস্টকার্ড পাঠালে সেখান থেকে খবর আসে যে ওইখানে কেউই যায়নি। এই খবর শুনে কেদারবাবুর দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এরকম পরিস্থিতিতে মৃণালের চিঠি আসে অচলার নামে। কেদারবাবু চিঠি থেকে তথ্য পায় যে অসুস্থ মহিম এখন তার গ্রামের বাড়ি, কিন্তু অচলা সেখানে নেই। এদিকে সুরেশের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে কয়েকদিন ধরে সুরেশের কোনো খবর কেউ জানে না। তখন বৃদ্ধের মনে যে আশঙ্কা তৈরি হয় তাতে সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। মেয়ের এমন কর্মকাণ্ডে এখন সে কোথায় লুকাবে সে কথাই ভাবতে থাকে। অচলা অসুস্থ সুরেশকে নিয়ে ডিহরিতে রাক্ষসীদের বাড়িতে আশ্রয় নেয়। এখানে এসে সুরেশ সুস্থ হয়ে ওঠে। রাক্ষসীদের বাড়ির সবাই জানে সুরেশ ও অচলা স্বামী স্ত্রী। এই নিয়ে রাক্ষসী অচলার সাথে বেশ হাসি ঠাট্টা করত, কারণ প্রথম সাক্ষাতে অচলা সুরেশকে তার স্বামীর বন্ধু বলে পরিচয় দিয়েছিল। রাক্ষসীরা ভেবেছিল অচলা শ্বশুর বাড়ির লোকের সাথে রাগ করে স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আজ এত বড় মিথ্যেটাকে সবাই সত্য বলে জানতে লাগলো, আর অচলার জীবনের চরম সত্য সে মহিমই এখন মিথ্যা হয়ে গেল। এত বড় অন্যায়ের শেষ পরিণতি কি হবে সে কথা চিন্তা করেই অচলার রক্ত হিম হয়ে যেত। সুরেশের মঙ্গল কামনায় রামচরণ লাহিড়ী অচলাকে উপোস করতে বললে অচলা উত্তর দেয়, উপোস যেন সুরেশই করে, সে করতে পারবে না। রাক্ষসীদের বাড়ির সবাই অচলাকে সুরমা বলে ডাকত। অচলা নিজের ভাগ্য নিয়ে ভাবতে থাকে সুরেশের পরিবর্তনের কথা। যে সুরেশ ব্রাহ্ম পরিবারের ছায়াও দেখতে চাইত না, ভাগ্যের পরিহাসে সেই সুরেশের ধীরে ধীরে কত পরিবর্তন হয়েছে। অচলা এভাবে নিজের ভাগ্যের নির্মম পরিহাস নিয়ে চিন্তা করছিল। তখন সুরেশ তার ঘরে প্রবেশ করে অচলাকে কাছে টেনে নেয়। অচলা তখন সুরেশের থেকে নিজেকে মুক্ত করে তাকে তার ঘরে চলে যেতে বলে। রাতের বেলা নিদ্রিতা নারীর ঘরে প্রবেশ করাটা যে অন্যায়, এই বোধটুকুও সুরেশের ছিল না। সুরেশ অচলাকে কাছে পেতে চায় এক ক্ষুধার্ত পশুর ন্যায়, কিন্তু সুরেশ কখনো বুঝতে পারেনি অচলা কি চায়। নিষ্ঠাবান নিরামিষাহারী রামবাবু অচলাকে নিজের মেয়ের মতোই দেখতেন
এজন্য তার পরিবার কলকাতায় চলে গেলে এবং সে জরুরি কাজে বাইরে যাবে বলে তিনি অচলাকে অনুরোধ করেন তার জন্য রান্নাবান্না করে রাখার জন্য। তখন অচলা বলে যে সে হিন্দু নয়, ব্রাহ্ম। প্রথমে রামবাবু এটা বিশ্বাস না করলেও পরে অচলার জোর দেখে সে বিশ্বাস করে। কিন্তু তখন রামবাবু বলে সে ব্রাহ্ম হলেও তার স্বামী সুরেশ যে খাঁটি হিন্দু সেটা তার পৈতে দেখেই তিনি বুঝে ফেলেছেন। আর যার স্বামী এত বড় হিন্দু তার সংস্পর্শে এসে অচলাও শুদ্ধ। এরূপ কথা বলে তিনি অচলার কোনো অজুহাতকে প্রশ্রয় না দিয়ে রান্নার দায়িত্ব দিয়ে যান। আর অচলাও তার বাবার বয়সী বৃদ্ধের অনুরোধে আর না করতে পারে না। যদিও অচলা জানত একদিন যখন সত্যটা সামনে আসবে সেদিন তিনিও তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেবেন। পর্ব 4, মূল বইয়ের 24 নং থেকে 44 অর্থাৎ শেষ পরিচ্ছেদ। রামবাবু অচলার হাতে রান্না খেয়ে পরিতৃপ্ত হলে অচলা তাকে বলে যে যেদিন রামবাবু জানতে পারবে যে তার জাত গেছে সেদিন সে অচলাকে কিছু বলতে পারবে না। রামবাবু অচলার এই কথাটিকে নিছক কথার কথা বলে উড়িয়ে দেয়। সন্ধ্যাবেলা যখন অচলা বারান্দায় বসেছিল তখন রামবাবু অচলার সাথে গল্প করতে আসে। অচলার অবসন্ন কণ্ঠস্বরের কথাবার্তা শুনে রামবাবু বুঝতে পারে যে অচলা সুখে নেই। তার মনের মধ্যে যে একটা ভয়ানক বেদনা পাঁজার আগুনের মতো অহর্নিশ জ্বলছে সেটা রামবাবু বুঝতে পারে। রামবাবু এবং অচলার কথাবার্তার মাঝে সুরেশ সেখানে উপস্থিত হয়। রামবাবু তখন সুরেশকে তাদের বিয়ের কথা জিজ্ঞেস করলে সুরেশ যে কথা বলে সেটা শুনে অচলা রামবাবুর সামনেই সুরেশের সাথে কলহ করে সেখান থেকে উঠে যায়। পরিস্থিতি শান্ত করতে রামবাবু অন্য প্রসঙ্গ নিয়ে আলাপ শুরু করে। সুরেশ বলে যে সে ডিহরিতে বাড়ি কিনেছে এবং অচলাকে নিয়ে সেই বাড়িতে রাখবে। রামবাবু তখন সুরেশের স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে সুরেশ বলে তার বুকে ব্যথা হচ্ছে। তখন রামবাবু অচলাকে সুরেশের বুকে একটু সেক দিতে বললে অচলা তার ঘুম পাচ্ছে বলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রামবাবু তখন নিজেই সুরেশকে সেক দিতে নিয়ে যায়, মূলত একটা মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে আর সুরেশের সাথে লোক দেখানো দাম্পত্য জীবনের অভিনয় করতে অচলার মন সায় দিচ্ছিল না। রাক্ষসী কলকাতা চলে যাওয়ার পর এই প্রথম অচলাকে সে চিঠি লিখেছে, আর এতদিন চিঠি লিখতে না পারায় বারবার ক্ষমা চেয়েছে। রামবাবু অচলাকে তার বাড়িতে আত্মীয় স্বজন বেড়াতে আসার কথা জানায়। যেহেতু রামবাবুর বাড়িটা ছোট সেহেতু এত লোক এখানে আসলে তাদের থাকার কষ্ট হবে। এজন্য রামবাবু চাচ্ছিলেন অচলারা যেন তাদের কেনা বাড়িতে গিয়ে ওঠে। রামবাবুর কথা শুনে সুরেশ তার বাড়ি সাজানোর জন্য লোক ঠিক করে। অচলাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে সেটা অচলাও বুঝেছিল, কিন্তু সেই খালি বাড়িতে সুরেশের উন্মাদনা সে যে কি করে আটকে রাখবে সে কথা ভেবে অচলা স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ এর আগেও সুরেশ নানাভাবে অচলাকে ক্ষুধার্ত শিকারী বাঘের ন্যায় কাছে টেনে নিতে চেয়েছিল, কিন্তু অচলা তার কাছে ধরা দেয়নি। এভাবে যে সুরেশকে সে বেশি দিন দূরেও রাখতে পারবে না এ কথাও অচলা বুঝতে পেরেছিল। কারণ দিন যত যাচ্ছিল অচলাকে পাওয়ার আকাঙ্ক্ষা সুরেশের তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। যে মিথ্যা সংসারে ও বাড়িতে অচলা প্রবেশ করতে যাচ্ছে সে বাড়ি ও সংসার যে তার নয় এ কথাই তার মনে পড়ছিল বারবার। তাছাড়া মহিম থেকে বিচ্ছিন্ন থেকে কিভাবে যে তার ভাগ্য পুড়ে ছারখার হলো সে কথাও সে উপলব্ধি করছিল। নতুন বাড়ি গোছগাছ করে ওরা তিনজন যখন ফিরছিল তখন অচলা তার নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা ভাবছিল। লোভ ও ত্যাগ, লজ্জা ও গৌরব ঠিক যেন গঙ্গা যমুনার মতোই পাশাপাশি অচলার মনে বইতে লাগল এবং এর কোনোটাকেই অচলা অধিকার করতে পারল না। তার আজন্মের শিক্ষা ও সংস্কার কোনোটাকেই তুচ্ছ করবার পক্ষে অনুকূল নয়, অথচ গ্লানিতে তার সমস্ত হৃদয় কালো হয়ে উঠেছে।
কারণ হিন্দু নারীদের মতো তাদের কেবল একটি মাত্র লোকের কাছেই পত্নীদের বন্ধনে ইহকাল ও পরকাল ধরে বহন করার অলঙ্ঘ অনুশাসন মেনে চলতে হয় না। তাই সুরেশের এই উগ্র ভালোবাসা অচলা যেন একেবারে প্রত্যাখ্যান করতে পারেনি, তেমনি মহিমের নির্লিপ্ত ভালোবাসাকেও সে ভুলতে পারেনি। অচলা নিজের দুর্ভাগ্যের জন্য নিজের নিয়তিকে বারবার দোষারোপ করত। তার এই যন্ত্রণা থেকে সে না পারছিল নিজেকে শেষ করতে, না পারছিল মুক্তির পথ খুঁজতে। বাড়ি গুছিয়ে আসার পরদিনই অচলারা তাদের বাড়িতে চলে এসেছিল। বৃদ্ধ রামবাবু অচলাকে নিজের মেয়ের আসনে বসিয়েছিলেন। অচলার বিদায় বেলায় তার চোখের জল সেটাই জানিয়ে দেয় অচলাকে। সন্ধ্যার সময় রামবাবু অচলাকে দেখতে তাদের নতুন বাড়িতে আসেন। অচলা এই বৃদ্ধের এত স্নেহ ভালোবাসা পেয়েছিল, কিন্তু তার আসল পরিচয় পেয়ে সে যে বুঝে যাবে আগাগোড়া সমস্তই মিথ্যে ছিল, এ কথা ভেবেই অচলা লজ্জায়, অনুশোচনায়, কান্নায় ভেঙে পড়েছিল। ওই দিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে রামবাবু অচলাদের বাড়িতেই থেকে যায়। অচলাকে তখন বাধ্য হয়ে চলে যেতে হয় সুরেশের ঘরে। বৃদ্ধের স্বনির্বন্ধ আবেদন ও নিবেদন অচলাকে যেন আচ্ছন্ন করে ধরে। যে মিথ্যা সম্মান, প্রীতি ও শ্রদ্ধা সে তার এই নিত্য শুভাকাঙ্ক্ষী পিতৃসম বৃদ্ধের নিকট হতে এতকাল শুধু প্রতারণার দ্বারা পেয়ে এসেছে, সেই সব কিছু তার একান্ত দুঃসময়ে কণ্ঠরোধ করে অপ্রতিহত শক্তিতে সুরেশের নির্জন কক্ষের দিকে তাকে ঠেলতে লাগল। তার মনে পড়ল এমনি এক ঝড়ের রাতে অচলাকে স্বামীহারা হতে হয়েছিল, আবার তেমনি এক দুর্দিনে দুরতিক্রম্য অভিশাপ তাকে চিরদিনের মতো সীমাহীন অন্ধকারে ডুবিয়ে দিতে তৎপর হয়েছে। কাল অসহ্য অপমান, লজ্জার গভীরতর কলঙ্কে তার আকণ্ঠ মগ্ন হয়ে যাবে, তবু আজকের মতো ওই মিথ্যেটাই জয়মাল্য পরে তাকে কোনো মতে সত্য প্রকাশ করতে দিল না। জীবনের এই চরম মুহূর্তে অভিমান ও মোহই তার চিরজয়ী হয়ে রইল। নিঃশব্দে ধীরে ধীরে সে সুরেশের শয়ন কক্ষে হাজির হল। এই প্রথম অচলা নিজেকে সুরেশের কাছে ধরা দিল। অন্যদিকে মৃণালের চিঠি পেয়ে ওই দিনই কেদারবাবু রাজপুর মৃণালের বাড়িতে হাজির হয় মেয়ের খোঁজ পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অচলার কোনো খোঁজ পেল না। তবে কেদারবাবুকে দেখে মৃণাল ভেবেছিল হয়তো অচলাকে সে সাথে করে নিয়ে এসেছে, কিন্তু তাকে একা দেখেও মহিমের দেওয়া চিরকালের সংযম ও শিক্ষায় মৃণাল কেদারবাবুকে একটি বারের জন্য অচলার কথা জিজ্ঞেস করেনি। মৃণাল যে ঠিক কি তা কেদারবাবু এই 1 মাস মৃণালের বাড়িতে থেকে বুঝে গিয়েছে। মৃণালের অমন করে সেবা যত্ন করা, নিষ্ঠার সাথে ধর্মাচার পালন করা দেখে কেদারবাবুর ক্ষত বিক্ষত হৃদয় অনেকটা শান্ত হয়। পাশাপাশি মৃণালকে দেখে এই বয়সে এসে সে এক নতুন মানব ধর্মের পরিচয় পায়। মৃণালের ধৈর্য, ত্যাগ, সেবা কেদারবাবুকে মুগ্ধ করে। কেদারবাবু মৃণালকে নিজের কন্যার জায়গায় স্থান দেয়। মৃণালও কেদারবাবুর মনের যন্ত্রণা বুঝতে পেরে তাকে সর্বদা সাহস জুগিয়ে চলে। কেদারবাবু মৃণালের প্রতি মুগ্ধ হয়ে তাকে নিজের মেয়ে বলে সম্বোধন করে, আর সুরেশের সাথে অচলার পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে কান্নায় ভেঙে পড়ে। মৃণালও বিষয়টি সন্দেহ করেছিল সুরেশের পিসির চিঠি পেয়ে, কিন্তু কেদারবাবুর সামনে তা উল্লেখ করেনি। আজ কেদারবাবু নিজেকে মৃণালের সামনে আর সামনে রাখতে পারেনি। একমাত্র কন্যার ঘৃণ্যতম দুর্গতিতে যে পিতার হৃদয় বিদ্ধ হয়েছে, তাকে সান্ত্বনা দেবার কি উপায় আছে তা মৃণাল ভেবে পাচ্ছিল না। কান্না থামিয়ে কিছুটা স্থির হয়ে মৃণালকে অনুরোধ করে মহিমের সাথে দেখা করাতে নিয়ে যাওয়ার জন্য। মৃণাল তখন কেদারবাবুকে আশ্বস্ত করে বলে যে সে সেজদার কাছে অবশ্যই তাকে নিয়ে যাবে। এদিকে সুরেশ অচলাকে ভোগ করার পর বুঝতে পারে যে অচলা শুধু মহিমকেই ভালোবাসে। তাই সুরেশ অচলার দেহ পেলেও তার মনের নাগাল কখনোই পায়নি। তাই এই মিথ্যা সম্পর্কটা সুরেশকেও সর্বদা পীড়া দিতে থাকে।
সুরেশ নিজের পাপ থেকে মুক্তির জন্য তার সম্পত্তির একটা উইল অচলাকে দিয়ে জানায় যে সে মাঝুলিতে প্লেগ রোগীদের সেবা ও সাহায্য করতে যাচ্ছে। কিন্তু আজ অচলা যখন তাকে বাধা দেয় তখন সুরেশ অচলাকে বলে যে এতদিন ভাবতাম কি করে তোমাকে পাবো, এখন সারাক্ষণ চিন্তা করি কি উপায়ে তোমাকে মুক্তি দেব। তোমার ভার যেন আমি আর বইতে পারছি না। মন ছাড়া দেহ, তার বোঝা যে এমন অসহ্য ভারী, এই আমি স্বপ্নেও ভাবিনি। যে লোক অচলাকে এই নরকে ঠেলে দিয়েছে, তাকে সমাজের কাছে পাপিষ্ঠ করেছে, তার মুখে ওরকম কথা শুনে অচলা একেবারে নীরব হয়ে রইল। রামবাবু তীব্র জ্বরে আক্রান্ত। এই খবর শুনে অচলা ও সুরেশ রামবাবুর বাড়িতে গেলে সেখানে তারা মহিমকে দেখতে পায়। মহিমকে দেখে অচলা তার জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ে যায়। রামবাবুর বাড়িতে মহিমকে দেখার পর সেখান থেকে ফেরার পথে অচলার বারবার মনে হয়েছিল যদি তার জ্ঞান আর না ফিরত, যদি সেখানেই তার মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো। সত্যের মুখোমুখি অচলার হতে হবে সেটা সে জানত, কিন্তু তা যে এমনভাবে সামনে আসবে সেটা সে ভাবতেও পারেনি। অচলা তার 21 বছর বয়সে বিয়ের পর স্বামীকে হারিয়ে অনেক কষ্টে সেবার মধ্য দিয়ে পুনরায় স্বামীকে পেয়েছিল, কিন্তু ভাগ্যের করুণ পরিহাসে সে স্বামীকে পুনরায় হারিয়ে সমাজের কাছে এখন লাঞ্ছিত, অপমানিত। সে কি এমন দোষ করেছিল যে কারণে আজ তার এত শাস্তি পেতে হচ্ছে? অচলার প্রতি সুরেশের মোহ শেষ হওয়ার পর দিন রাতে অচলাকে একা ফেলে সে মাঝুলিতে চলে যায়। কারণ যে অচলাকে পাওয়ার জন্য সে এত কিছু করেছে, সেই অচলাকে পাওয়ার পর যখন তার মন ও ভালোবাসা কোনোটাই পেল না, তখন সুরেশ স্বেচ্ছায় নিজের আত্মহরণের সহজ পথটাই বেছে নিল। মাঝুলিতে যাওয়ার একদিন পরও সুরেশ যখন ফিরে এলো না, তখন অচলা বেহারাকে সাথে নিয়ে মাঝুলির উদ্দেশ্যে রওনা হয়। পথে যেতে যেতে সে গ্রামের পর গ্রাম, গলিত শব ও শ্মশান দেখতে পায়। বেলা শেষে অনেক কষ্টে অচলা সুরেশকে খুঁজে পায়। সুরেশ নিজেই তখন প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী। অচলাকে দেখে সুরেশ তাকে মহিমকে চিঠি লিখে এখানে আসার কথা জানায় এবং সুরেশের উইল থেকে কোনো কিছু না নিতে অনুরোধ করে। সে চায় না অচলাকে আর অসম্মানিত করতে। সুরেশ অচলাকে বলে, মহিমকে তুমি যে এতটা ভালোবাসতে আমিও বুঝিনি, বোধহয় তুমিও কোনোদিন বুঝতে পারোনি। আমি ভেবেছিলাম তোমার দেহটাকে পেলে মনটাও পাবো, তোমার ভালোবাসা দুষ্প্রাপ্য হবে না। অচলা সুরেশের কাছে মহিমকে এখানে কেন ডেকেছে জানতে চাইলে সুরেশ বলে, এখন তাকে আমার একমাত্র প্রয়োজন। ছেলেবেলা থেকে সংসারের মধ্যে অনেক ঝামেলায় আমি পাকিয়েছি, আর সেসব ঝামেলা খোলবার জন্য এই মানুষটাকেই চিরদিন প্রয়োজন হয়েছে। তাই আজও তাকে আমার ডাক দিতে হয়েছে। মহিমের মতো এত ধৈর্য পৃথিবীতে আর কারো নেই। সুরেশের চিঠি পেয়ে মহিম যখন মাঝুলিতে আসে তখন সুরেশ মৃত্যুর মুখে। তাই অল্প যে চেতনা ছিল সেটুকুতেই মহিমের ওপর অচলা এবং তার উইলের দায়িত্ব দিয়ে যায়। আর অচলা সম্পর্কে বলে, কেবল একটা জিনিসের জন্য আমার ভারী দুঃখ হয়। অচলা যে তোমাকে কত ভালোবাসত সেটা আমিও বুঝিনি, তুমিও বুঝোনি, ও নিজেও বুঝতে পারিনি। এমন সুন্দর জিনিসটি মাটি করে ফেললাম, না পেলাম নিজে, না পেতে দিলাম অপরকে। রামবাবু বাড়ি ছিলেন না। সুরেশের খবর পেয়ে তিনি যখন মাঝুলিতে আসলেন তখন সুরেশ ইহলোক ত্যাগ করেছে। অচলা সুরেশের মৃতদেহের পাশে মূর্তির মতো বসে রয়েছে। রামবাবু এসে অচলাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। তারপর মহিম রামবাবুর সহায়তায় সুরেশের সৎকারের ব্যবস্থা করে। আর সুরেশের মুখাগ্নির জন্য অচলাকে রামবাবু অনুরোধ করলে অচলা বলে যে আমি তার স্ত্রী নই, উনি আমার স্বামী নন। অচলার মুখে এই কথা শুনে রামবাবু অচলাকে পাপিষ্ঠা, ম্লেচ্ছ, বেশ্যা বলে গালি দিয়ে প্রায়শ্চিত্ত করতে কাশী ছুটে যান। কারণ অচলার হাতে রান্না খেয়ে তার জাত গেছে।
আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি তাদেরকে সেখানে রেখে সোজা কাশীর উদ্দেশ্যে যাত্রা করেন। তারপর মহিম যখন অচলাকে জিজ্ঞেস করে এখন সে কি করবে, অচলা তখন মহিমকে বলে সে যা বলবে তাই করবে, কারণ সে ছাড়া তার সাথে কথা বলারও আর কেউ নেই। ডিহরিতে গিয়ে অচলা সুরেশের দেওয়া উইলটি মহিমকে দেয় আর মহিমের কাছে নিজের আশ্রয়ের জন্য কোনো আশ্রমের সন্ধান চায়। মহিমও অচলাকে সুরেশের ডিহরিতে বাড়িতে রেখে কলকাতায় ফিরে যাওয়ার জন্য ট্রেন ধরে। ট্রেনে ওঠার সময় কেদারবাবু এবং মৃণালের সাথে মহিমের দেখা হয়। মহিম তাদের বলে আমি কলকাতা যাচ্ছি, এখানে যে কোনো গারোয়ানকে সুরেশ বাবুর বাড়ি বললেই নিয়ে যাবে, সেখানে অচলা আছে। এরপর মহিম সুরেশের মৃত্যুর সংবাদ তাদের দিয়ে মৃণালকে বলে অচলা তার কাছে আশ্রমের সন্ধান চেয়েছে, তোমার কাছে সেই সন্ধান থাকলে তুমি অচলাকে দিও। তখন মৃণাল তাকে আশ্বস্ত করে বলে আমি তো সব তোমার থেকেই শিখেছি, আশ্রম বলো আর আশ্রয় বলো সেটা সন্ধান তাকে আমি দিতে পারবো, তবে সে যে তোমাকেই দেওয়া হবে। মহিম এই কথা শুনে কোনো কথা বলল না। নিজেকে গোপন করার জন্য সে অন্যদিকে তাকিয়ে রইল। এরপর গাড়ির বাঁশি বেজে উঠলে মৃণাল বৃদ্ধ কেদারবাবুর হাতটাকে নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলল যে চলো বাবা, আমরা যাই।